সাফ অনূর্ধ্ব-20 চ্যাম্পিয়নশিপ নিয়ে কথা বলতে আজ আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন জাতীয় দলের সাবেক ফুটবলার জাহিদ হাসান এমিলি। এমিলি ভাই, আপনাকে স্বাগত। আমরা রিপোর্টে একটা লাইন দেখলাম, হিমালয়ে খালি হাতে ফেরারি। ফুটবলারদের পারফরমেন্স কেমন দেখলেন? 4-1 গোল ব্যবধান, এটা কি পুরো ম্যাচের চিত্রটা বলে দেয় কিনা? প্রথম থেকেই মনে করেছিলেন কিনা যে স্কোর লাইনে এতটা আধিপত্য থাকবে? ধন্যবাদ আপনাকে। শুরুতে আসলে বাংলাদেশ দলকে অভিনন্দন জানাতে চাই আপনাদের সমাজ টিভির মাধ্যমে, কারণ তারা যেটা করে দেখিয়েছে আমি বলবো যে অনেকদিন পরে আসলে আমাদের ফুটবলে একটা বড় শিরোপা আসছে, যদিও সেটা এসভিত্তিক হোক বা সিনিয়র লেভেলই হোক। আর ট্রফি আমার কাছে মনে হয়। আর আপনি যেটা বলেছেন যে এক্সপেকটেশন ছিল কিনা যে 4-1 গোলে জিতবে, সত্যি কথা বলতে বাংলাদেশ যখন প্রথম ম্যাচ ভুটানের ম্যাচ থেকে শুরু করে তারপর থেকে কিন্তু আসলে মানে ম্যাচ বাই ম্যাচ বাংলাদেশ ইমপ্রুভ করেছে প্রত্যেকটা ম্যাচে। গ্রুপ একটা ম্যাচে কিন্তু নেপালের সাথে 2-1 গোলে হেরেছিল। তো তারপরে আসলে আমার কাছে মনে হচ্ছে যে বাংলাদেশ ইন্ডিয়াকে হারার পরে আপনি দেখেন বাংলাদেশ আসলে মেন্টালি যে স্ট্রং, মানে মেন্টাল স্ট্রেংথটা যে তৈরি করেছে ওইটা আসলে আজকের ম্যাচের প্রতিফলন। কারণ নেপাল ম্যাচ 2-1 যখন হারে তখন আমরা ধরে নিয়েছিলাম যে আজকে যেহেতু ফাইনালে গেছে হয়তো কম্পিটিটিভ ম্যাচ, এবং আমিও ধরে নিয়েছিলাম যে ম্যাচটা হয়তো এক্সট্রা টাইমে যাবে, পেনাল্টি শুট যাবে, এরকম একটা ভেবে নিয়েছিলাম। বাট যেটা হয় আপনার দলে যখন অনেক ম্যাচ উইনিং প্লেয়ার থাকে, অনেক গোল করা প্লেয়ার থাকে, তখন কিন্তু আসলে এবং ম্যাচ ডেতে যদি আপনি পুরোপুরি পারফর্ম করতে পারেন তখন কিন্তু আসলে প্রবলেমটা হয় না। আপনি দেখেন আজকে 4টা গোল যে হয়েছে, তারা 4টা গোলই কিন্তু স্ট্রাইকাররা করেছে, নোভা, রাহুল এবং আপনার মিরাজ। আমি বলবো যে খেলা মোমেন্টামটা দিয়েছে। আপনি দেখেন শুরুটা যদি দেখেন, নেপাল গোল করেছেন, একটা অ্যাসিস্টও আছে। নেপাল কিন্তু হাই ইন্টেন্সিটিতে ম্যাচটা শুরু করেছে। প্রথম দিকে কিন্তু তারা অ্যাটাক করার চেষ্টা করেছে এবং মারুফ ভাই কিন্তু আসলে তার প্রেস কনফারেন্সে বলেছে যে যেটা হয় যে যখন আপনি স্বাগতিক থাকবেন তখন সাপোর্টারদের একটা প্রেসার থাকে, এবং সেটা আসলে ফাইনালেও আমরা দেখেছি প্রচুর দর্শক ছিল, যার কারণে প্রেশারটা আমার কাছে মনে হয় নেপাল একটু বেশি নেওয়ার কারণে তারা একটু এলোমেলো হয়ে যাচ্ছিল, এটা একটা বিল্ড আপ করতে পারছিল না। হাই ইন্টেন্সিটি ছিল ম্যাচে, বাট যেটা হয় যে আপনি যদি হাই ইন্টেন্সিটির সাথে যদি ম্যাচ বিল্ড আপ ঠিকঠাকভাবে না করতে পারেন তখন অপোনেন্ট কিন্তু আসলে তার কৌশল বদলাবে, যেটা মারুফ ভাই করেছে, এবং কৌশল বদলেই কিন্তু বাংলাদেশ অ্যাটাকে গিয়েছে। এবং যেটা হয় যে আপনি এক্সট্রা টাইমে যখন এত অসাধারণ একটা গোল হবে তখন কিন্তু খেলার প্যাটার্নটা এবং মোমেন্টামটা পুরোটা আপনার দিকে চলে আসবে। তো আমি বলবো বাংলাদেশ দল এরপর থেকে আসলে কোনোভাবেই নেপালকে খেলায় ফিরতে দেয়নি। নেপাল টিমটা আসলে আমরা আগের ম্যাচটা যখন ফার্স্ট ম্যাচটার কথা বলেন বা এই ফাইনাল ম্যাচটার কথা বলেন, এই টিমটার সম্পর্কে যখনই বিশ্লেষণ করতে হয়, এর আগে কোচও প্রেস কনফারেন্সে একটা ইঙ্গিত দিয়েছিলেন যে নেপাল টিমটা বেশি স্পিডি টিম, একই সঙ্গে তারা উইং থেকে অ্যাটাকটা বিল্ড করে। আপনি যেটা বললেন যে কোচ মারুফুল হক উনি তার স্ট্র্যাটেজিটা বদলেছিলেন, আসলে ওই জায়গাটা একটু বিশ্লেষণ করবেন। কি স্ট্র্যাটেজিতে বাংলাদেশ গিয়েছে? আমরা দেখেছি ফাইনালে ফার্স্ট হাফে অনেকটা সময় পর্যন্ত আসলে নেপালকেই বলতে হবে যে তারা এগিয়েছিল। দেখেন অপোনেন্ট যখন খুব হাই ইন্টেন্সিটি বা আপনি যেটা বললেন যে খুব দ্রুত সাথে যখন অ্যাটাকগুলি বিল্ড আপ করবে তখন আপনাকে খুব কুল এবং পেশেন্ট থাকতে হবে, কারণ ওইগুলিকে আপনাকে সামাল দিতে হবে। আপনি যদি সাথে সাথে কাউন্টার প্রেসিংয়ে যদি আপনি হাই ইন্টেন্সিটিতে অ্যাটাকে যান তখন আপনি বিপদে পড়তে পারেন, এবং মারুফ ভাই খুব ভালোভাবে ম্যাচটা রিড করতে পেরেছে। যখন দেখছে যে নেপাল খুব হাই ইন্টেন্সিটি এবং খুব দ্রুত গতিতে অ্যাটাকে আসছে তখন সে যেটা করেছে ওইগুলিকে খুব কাম এবং কুলভাবে তার প্লেয়াররা সামাল দিয়েছে। হয় কি আপনি যখন একটার পর একটা করতে থাকবেন, আপনি যখন রেজাল্ট না আসবে তখন আপনি কিন্তু ফ্রাস্ট্রেশনে পড়ে যাবেন। তো যেটা হয়েছে নেপালের ক্ষেত্রে, এবং নেপালের সাপোর্টারদের একটা ডেফিনেটলি প্রেশার ছিল, সেটা কিন্তু খেলায় বোঝা গিয়েছিল। দেখা গেলো অ্যাটাকিং থার্ডে গিয়ে তারা অ্যাটাকটা আসলে ভালোভাবে ফিনিশ করতে পারছিল না। বাই দিস টাইম বাংলাদেশ যেটা করেছে যে বাংলাদেশও কিন্তু যখন দেখেছে যে নেপাল একটু ফ্রাস্ট্রেশনে পড়ে গেছে তখন কিন্তু তারা কাউন্টার অ্যাটাক শুরু করেছে, এবং তারা ম্যাক্সিমাম টাইম দেখবেন যে তারা বল বিল্ড আপ মানে পাসিং ফুটবল খেলার চেষ্টা করেছে এবং তারা অ্যাটাকটা আসলে ফিনিশ করার চেষ্টা করেছে। এবং যেটা বললাম যে খেলা মোমেন্টামটা তো আসলে মিরাজ এক্সট্রা টাইমের ওই দুর্দান্ত ফ্রি কিক এনে দিয়েছে। দেখুন ওই সময় গোলটা হওয়ার কারণে কিন্তু খেলাটা সেকেন্ড হাফে গিয়ে কিন্তু বাংলাদেশের জন্য আরও হয়েছে, এবং সেকেন্ড হাফ শুরু হওয়ার সাথে সাথে আপনি আর একটা গোল পেয়ে গিয়েছেন। এইটা আসলে খেলাটা একদম বাংলাদেশের দিকে নিয়ে গেছে। তো আমি বলবো যে বাংলাদেশ এই দলটাতে আসলে অনেক ট্যালেন্ট প্লেয়ার আছে। আমরা তো আসলে যারা গোল করে তাদের সবসময় ফোকাসে থাকে। আপনি যদি গোলকিপার আসিফকে দেখেন, আপনি যদি দেখেন শ্রাবণের জায়গায় নেমে কিন্তু সে ভারতের ম্যাচটায় এবং ফাইনালে নিয়ে আসছে। সুতরাং আপনি তো পিছনের দিকে তাকাতে হবে, কারণ ফাইনালে না আসলে তো আপনি চ্যাম্পিয়ন হতে পারতেন না। সো ওই ম্যাচটাও কিন্তু টার্নিং পয়েন্ট ছিল বাংলাদেশের জন্য। এবং আমি বলবো যে মিডফিল্ডে যদি দেখেন, মিডফিল্ডার আসলে যেভাবে প্রোটেক্ট করেছে, কারণ অপোনেন্ট যখন খুব হাই ইন্টেন্সিটি ম্যাচ খেলবে তখন আপনার সেটা প্রোটেক্টটা কিন্তু মিডফিল্ড থেকে করতে হবে। আমার মনে হয় যে বাংলাদেশ দল সেটা বেশ ভালোভাবে করেছিল এবং ডিফেন্স লাইন সলিড ছিল, কারণ আপনি দেখবেন নেপাল অনেকবারই কিন্তু বক্সের ভিতরে ঢুকে গিয়েছিল। শেষ মুহূর্তের সময় কিন্তু আপনি দেখবেন তারা মানে ক্লিয়ারেন্সগুলি বেশ ভালো ছিল। ওভারঅল একটা টিম এফোর্ট। কোচ মারুফ ভাইকে আমি বলবো যে
দুর্দান্ত একটা এফোর্ট দিয়েছে, কারণ বেশি একটা সময় পায়নি। সে আসলে দলটাকে গুছিয়ে নিয়ে আমি বলবো যে ম্যাচ বাই ম্যাচ বাংলাদেশ ইমপ্রুভ করে আসলে এই টুর্নামেন্টটা চ্যাম্পিয়ন হয়েছে। তার যে অভিজ্ঞতার জায়গাটা ছিল, মেধার জায়গা ছিল, তিনি তা আসলে এই টুর্নামেন্টটাতে সেটার প্রতিফলন আমরা দেখেছি। পুরো বাংলাদেশে আসলে একটা নতুনের জয়গান বলবো আমরা। ক্রিকেটে যেমন দেখলাম যে রাওয়ালপিন্ডিতে বাংলাদেশ প্রথমবারের মতো পাকিস্তানকে হারিয়েছে, এরপর সাফ সেটা হোক যুব পর্যায়ের, তারপরও বাংলাদেশের জন্য এটা কত বড় অ্যাচিভমেন্ট। এর আগে এই যুব পর্যায়ে বাংলাদেশ দল আসলে আরও 5বার ট্রাই করেছে, কিন্তু এই শিরোপা জেতা হয়নি। অনূর্ধ্ব 18-তে 2বার, 19-এ 2বার, 20-এও এর আগে একবার ফেল করেছে, কিন্তু এই ষষ্ঠ চেষ্টায় এসে বাংলাদেশ সাফল্য পেল। দেখেন, স্পোর্টস একমাত্র ইভেন্ট যার মাধ্যমে আপনি বিশ্বকে জানান দিতে পারেন যে আপনি আসলে সারা বিশ্বকে কিন্তু একত্রিত করতে পারেন। তো সেই জায়গা থেকে আপনি যেটা বলেছেন যে ক্রিকেট জিতেছে, নতুন একটা উদ্যমে বাংলাদেশ এস ভিত্তিক দল আন্ডার-20 সেটাও তারা চ্যাম্পিয়ন হয়েছে। এখান থেকে প্রমাণিত হয় যে বাংলাদেশ যে আসলে আগামী দিনগুলিতে আসলে নতুনদের মাধ্যমে যে মানে খুব ভালোভাবে এগিয়ে যাচ্ছে, সেটা কিন্তু তারা শুরুটা বেশ ভালোই করেছে। তো সেই জায়গা থেকে আমি বলবো যে এটা জাস্ট শুরু, বাট আমার কাছে মনে হয় যে এইটার আর কনসিস্টেন্সিটা আমাদের বজায় রাখতে হবে প্রত্যেকটা সেক্টরে। কারণ আমরা জানি স্পোর্টস এমন একটা মাধ্যম যার মাধ্যমে আপনি সারা বিশ্বকে খুব তাড়াতাড়ি কিন্তু আপনি কানেক্ট করতে পারবেন, ইনভলভ করতে পারবেন। তো সেই জায়গা থেকে আমি বলবো যে ফুটবল আসলে আমরা অনেক দিন ধরেই কিন্তু জানেন যে আমরা বড় কোনো শিরোপা জিততে পারিনি। মেয়েদের সাফের পরে আসলে 22-এর সাফের পরে আবার 2024 এসে আন্ডার এস ভিত্তিক দল একটা বড় শিরোপা জিতেছি। এটা আমি বলবো বড় শিরোপাই, কারণ এই প্লেয়াররাই কিন্তু কিছুদিন পরে জাতীয় দলে আপনাকে সার্ভিস দিবে। সুতরাং যদি এদেরকে আপনি প্রোটেক্ট করতে পারেন, এদেরকে যদি আপনি ফ্যাসিলিটিস দিতে পারেন, আমার মনে হয় যে প্লেয়াররা কিন্তু, কারণ অলরেডি কোচ কিন্তু বলেছে যে বেশ কিছু প্লেয়ার এখানে সিনিয়র জাতীয় দল যাবে। সুতরাং ওভারঅল আমি দেখছি ভালো একটা সম্ভাবনা রয়েছে, বাট ইট ডিপেন্ড করে যে আসলে আমরা তাদেরকে কীভাবে নার্সিং করবো। এস ভিত্তিক দল বাংলাদেশ সবসময় ভালো করে, বাট যেটা হয় যে এইটার মানে পরিকল্পনাটা কিভাবে করা যায়, মানে আপনাদের তরফ থেকে, আপনারা যারা সাবেক ফুটবলার আছেন, এই মুহূর্তে যেহেতু সবখানে একটা পরিবর্তনের ডাক আমরা দেখছি, নিশ্চয়ই ফুটবল ফেডারেশনেও পজিটিভ কিছু চেঞ্জ আসবে বলে আমরা আশা করি। সেইখানে আপনাদের কোনো পরামর্শ থাকবে কিনা? কারণ সবকিছুই তো আসলে মানে নির্ভর করে যে সাফল্যটাই আসলে মূল, তাই না? তো সেইখানে ওই প্রসেসটার জন্য আপনাদের কি পরিকল্পনা বা আপনাদের কি পরামর্শ থাকবে? দেখেন, আমি একটা জিনিস বলতে চাই, বিশ্বাস করি যে আপনি যে চেয়ারে বসে রয়েছেন, আপনি আপনার চেয়ারের দায়িত্বটা বুঝতে হবে আপনাকে। দেন আপনি কাজের প্রতি আপনি তখন কিন্তু ডেডিকেশন হতে পারবেন। আপনি যদি চেয়ারের কাজগুলি না বুঝেন, তখন কিন্তু আপনি কোনো কাজই সাকসেস হতে পারবেন না। তো স্পোর্টস মিনিস্ট্রিতে চেঞ্জ এসেছে, নতুন আমাদের ক্রীড়া উপদেষ্টা হয়েছেন, এবং সে কিন্তু একটা ডিক্লেয়ার দিয়েছে যে সে একটা স্পোর্টস হাই ইন্টেন্সিটি একটা স্পোর্টস ইনস্টিটিউট করবে। সুতরাং আমি বলবো যে প্রত্যেকটা মানে আপনি ইভেন্টে, নট অনলি ফুটবল, ক্রিকেট, যত ইন্ডিভিজুয়াল ইভেন্ট আছে, আমি বলবো যে আমাদের দেখতে হবে যে আমরা আসলে ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ডের ট্রেনিং সেশন ফ্যাসিলিটিস দিতে পারছি কিনা, আমাদের থাকা খাওয়া বা আনুষঙ্গিক আমাদের মাঠের প্র্যাকটিস গ্রাউন্ড সব ঠিকঠাক আছে কিনা, ইভেনচুয়ালি যারা প্র্যাকটিস করাবে তাদের স্ট্যান্ডার্ড সব ঠিক আছে কিনা, এগুলি যখন আপনি প্রপার ইনশিওর করতে পারবেন, তখন কিন্তু আপনি ওয়ার্ল্ডের সাথে তাল মিলাতে পারবেন। আমার কাছে মনে হয় ওই জায়গাটাতে আমাদের বেশ অ্যাবসেন্স রয়েছে। আজকে দেখেন আন্ডার-20 চ্যাম্পিয়ন হওয়ার পিছনে কিন্তু কারণ রয়েছে, বিকজ মারুব্বার ট্রেনিং সেশনে কিন্তু ভিন্নতা রয়েছে, ভেরিয়েশন আছে। তো ওই জায়গার কারণেই কিন্তু দেখবেন যে আজকে তারা চ্যাম্পিয়ন হয়েছে। সুতরাং আমি বলবো যে আমাদের যে জুনিয়র লেভেল আছে, তারা যে আসলে কোন জায়গাতে ট্রেনিং করে, তাদের ফ্যাসিলিটিস কি, তাদের ট্রেনিং সেশন কারা করায়, কোচের লেভেল ঠিক আছে কিনা, প্লেয়াররা আসলে ভালো মাঠ পাচ্ছে কিনা, এইগুলি যদি আপনি প্রপার ইনশিওর করতে পারেন, আমি মনে করি যে আমাদের দেশের যে ট্যালেন্ট আছে, আমরা স্পোর্টসের প্রতি যে আমাদের ডেডিকেশন আছে, ভালোবাসা আছে, নতুন স্পোর্টস মিনিস্ট্রিতে যে চেঞ্জ আসছে, তারা সবাই মিলে যদি আমরা কাজ করতে পারি, আমার মনে হয় যে আমরা এগিয়ে যাব। এখানে আসলে ক্লাব কাঠামোকেও আসলে অনেক বেশি, এগুলি কিন্তু সবকিছু এর ভিতরেই, কারণ ফুটবল ফেডারেশন আসলে প্লেয়ার প্রডিউস করে না, প্লেয়ার প্রডিউস করে কিন্তু ক্লাবগুলি, বাট ফুটবল ফেডারেশনের গাইডলাইন থাকতে হবে। এটা আরও 10-15 বছর আগে হওয়া উচিত ছিল। আপনি যদি ক্লাবগুলি প্রেশার দিতেন বা ক্লাবগুলির অবকাঠামো ঠিক করতে বলতেন, আমাদের এখানে আসলে অনেক কিছুই আসলে মানে বলা যায়, বাট করাটা ইজ ভেরি ডিফিকাল্ট। বাট এগুলি করতেই হবে যদি আপনি ফুটবলকে নিয়ে যাবেন, আদারওয়াইজ আপনি মাঝে মাঝে কিছু টুর্নামেন্ট জিতবেন, আবার এরকম কিছু প্লেয়ার উঠবে, তারপরে আবার ফল ডাউন করবে। বাট আমার মনে হয় যে প্রসেসটা যদি ঠিক থাকে, প্ল্যানিংটা যদি ঠিক থাকে, সব কিছুই সম্ভব। যেটা বললাম যে ক্লাব ফুটবলকে মাস্ট ডেভেলপ করতে হবে, এবং ক্লাব ফুটবলে আমি মনে করি যে ইনশিওর করতে হবে যে তাদের প্রত্যেকটা ক্লাবে জুনিয়র দল আছে কিনা। যেহেতু একটা নতুনত্ব আসছে, আমার কাছে মনে হয় যে স্পোর্টস মিনিস্ট্রিতে কিন্তু অলরেডি বলেছে যে প্রত্যেকটা ফেডারেশনে কিন্তু একটা সার্চ কমিটি থাকবে, যে তারা আসলে কাজগুলি প্রপার করছে কিনা।
এটা থাকা খুবই জরুরি এবং প্রত্যেক বছর আসলে তাদের কাছে একটা প্রতিবেদন দেওয়া উচিত যে এই ফেডারেশনগুলি আসলে এই কাজগুলি ঠিকভাবে করছে, এই কাজগুলি করছে না। তখন কিন্তু আপনার জবাব দিতে হবে, তখন আপনার কাজের প্রতি এই জবাবদিহিতার কালচারটা আসলে খুবই গুরুত্বপূর্ণ। আপনি যেটা বললেন যে 10-15 বছর আগেই হয়তো শুরু করা উচিত ছিল, তারপরেও বলবো ইটস নেভার লেট। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে এসে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। দর্শক, সাফ অনূর্ধ্ব 20 চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের শিরোপা জয়ের বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত ছিলেন জাতীয় দলের সাবেক ফুটবলার জাহিদ হাসান এমিলি।